হাই এভরিবডি, এই ভিডিওতে আমি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ প্রসেস শিডিউলিং অ্যালগরিদম অপারেটিং সিস্টেমে কিভাবে কাজ করে তার একটা এক্সাম্পল দিয়ে বোঝাবো। তো এই ভিডিওতে আমি দুটো এক্সাম্পল নেব। একটা এক্সাম্পল আমি ডিফারেন্ট, যেখানে অ্যারাইভেল টাইম 0 থেকে স্টার্ট হচ্ছে না এরকম একটা এক্সাম্পল, আর একটা অ্যারাইভেল টাইম 0 থেকে স্টার্ট হচ্ছে এরকম একটা এক্সাম্পল, এবং তার করসপন্ডিং ক্যালকুলেশন করব। আমরা জানি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ কি কাজ করে। এটা ওয়ান অফ দ্য সিম্পলেস্ট প্রসেস শিডিউলিং অ্যালগরিদম। সিপিইউর কাছে যে অর্ডারে কিউতে জমা হয় রেডি কিউতে, সেখান থেকে সেই অর্ডারে প্রসেসগুলোকে নেওয়া হয় ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ অর্ডারে। এখানে একটা কিউ মেনটেন করা হয়, যে কিউটাকে বলা হয় ফিফো কিউ, যে কিউতে এসে প্রসেসগুলো একটা করে এক জমা হয় এবং সেখান থেকে সিপিইউ সিলেক্ট করে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ অর্ডারে। যখনই কোনো প্রসেসগুলো জমা হয় তার পিসিবিগুলো মানে প্রসেস কন্ট্রোল ব্লকগুলো তারপরে লিঙ্কের সাথে এক একটা করে কানেক্ট হতে থাকে। যেমন প্রথম প্রসেস জমা হলো, তার লিঙ্কটা পরেরটার সাথে ফ্রন্ট অ্যান্ড রিয়ার, লাস্টে গিয়ে ফ্রন্টটা প্রথমে, তারপর রিয়ারটা লাস্টে, এইবার জুড়ে গেল। তারপর সেখান থেকে সিলেক্ট করা হলো, অ্যারাইভেল টাইমের উপর বেস করে জুড়ে দেওয়া হবে। তারপর গিয়ে যখন এখানে ডিসকানেক্ট করা হবে, যখনই কোনো প্রসেসকে নিয়ে নেওয়া হবে কাজের জন্য, সেই রেডি কিউ থেকে নিয়ে নিল সিপিইউ, রান করালো এবং বেরিয়ে গেল, যেমন টার্মিনেটেড হয়ে গেল। তাহলে এটা মানে দ্বিতীয়বার ফিরে আসার সুযোগ নেই, একবারই কাজ করে বেরিয়ে যাবে, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। তো দেখা যাক এই এক্সাম্পলটা কিভাবে এটা কাজ। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যেখানে 4টে প্রসেস আছে, অ্যারাইভেল টাইম দেওয়া আছে, বাস টাইম দেওয়া আছে। অ্যারাইভেল টাইমিং কখন এসছে, কি টাইমে এসছে, আর কত বাস টাইমিং কতক্ষণ কাজ করেছে সেই টাইমটা। তো এইখানে তোমাদের খেয়াল করার জিনিস আছে যে অনেক সময় অ্যারাইভেল টাইম 0 থেকে স্টার্ট হয় না, তখন আমরা কি করব? কিন্তু সিস্টেম তো 0 থেকে স্টার্ট হয়, কিন্তু আমাদের এই অ্যারাইভেল টাইমটা 1 দিকে দিয়ে দিয়েছি। তাহলে আমরা কিভাবে এগোবো দেখো। সবার আগে যেটা বানাতে হবে সলিউশনে, সেটা হচ্ছে রেডি কিউটা। তো রেডি কিউটা কিভাবে এসছে আগে সেটা বানিয়ে নেবে। তা রেডি কিউটা হচ্ছে সবার আগে এসছে P1 এসছে, অ্যারাইভেল টাইম দেখো P1 সবার আগে এসছে, তারপর P3, দুটো তো 1-1, তাহলে কাকে আগে নেবে? দুটোর মধ্যে যে লিস্টে আগে থাকবে তাকে আগে নেবে, যখন সেম হয়ে যাবে। তাহলে P1 আগে আসলো কিউতে ফ্রন্টে, তারপরে এগেন একটা 1 আছে, P3 এসছে, তারপরে এখানে দেখতে পাচ্ছ 2 1 4 P2 অ্যান্ড ফাইনালি P4 এসছে। তাহলে এটা ফ্রন্টে আছে, এটা রিয়ার আছে। তাহলে এটা হচ্ছে আমার 1 নম্বর সিচুয়েশন যেটা কিউতে এখন এই মুভমেন্টে আছে। তো এবার আমি ন্যাট চার্ট আঁকবো, গ্যান্ট চার্ট যেটাকে বলি, GNDT, সেই চার্টটাতে আমরা আসবো। এটা একটা প্রসেস শিডিউলিং করার সময় যে চার্টটা ইউজ হয়, এটা সায়েন্টিস্ট গ্যান্ট বানিয়েছিল, সেই অনুযায়ী তার নামটা হচ্ছে গ্যান্ট চার্ট। তো এই চার্টটাতে আমরা কি করব? এখানে আমরা গ্যান্ট চার্টটা বানাবো। তাহলে এদিকে রেডি কিউটা বানিয়ে রেখেছি, এদিকে ন্যাট চার্টটা বা গ্যান্ট চার্টটা বানাবো। তো প্রথমে তো দেখলাম যে কিউতে কি এসছে P1, তাহলে P1টাকে সিপিইউ নিয়ে নিল। ওটা স্টার্ট হলো কিন্তু 0 থেকে মেশিনটা স্টার্ট হয়েছে, এখানে কিন্তু অ্যারাইভেল টাইম 0 নেই, 1 থেকে স্টার্ট হয়েছে। তাহলে 0 থেকে আমি যতক্ষণ অবধি 1 আসছে এই সময়টা সিপিইউ আইডল ছিল। তাহলে এই সময়টা সিপিইউ আইডল ছিল, কিন্তু আমাকে এই সময়টা ক্যালকুলেট করতে হবে। অনেকে 0 থেকে স্টার্ট করে দেয়, বাট এই সময়টাও আমার টেবিলের মধ্যে নিতে হবে, তো চার্টের মধ্যে নিতে হবে। 0 থেকে 1 অবধি আইডল ছিল। তারপর P1 এসছে, P1 কে নেওয়া হয়েছে কাজে। যখনই P1 নেওয়া হয়েছে কাজে, P1 কতক্ষণ বাস টাইম? ও বাস টাইম হচ্ছে 3। তাহলে ও 3 মিন 1 প্লাস 3 মানে 4 এ ওর কাজটা শেষ হয়ে গেল। তার মানে এখান থেকে 2 নম্বর সিচুয়েশন দেখতে পাচ্ছি আমার P1 এখান থেকে বেরিয়ে গেল। তাহলে P1 এর জায়গাটা খালি হয়ে গেল, নেক্সট টার্গেট এসে গেল সিপিইউর কাছে P3, P2 আর P4 এর মধ্যে থেকে নেক্সট টার্গেট আমরা নেক্সট ফ্রন্ট এইটার কাছে এসে গেল। রেডি কিউটা দেখতে থাকছি, আর এখান থেকে আমরা অ্যালোকেট করছি। তাহলে P3 কে এবার অ্যালোকেট করবো। P3 কে যখন অ্যালোকেট করলাম, P3 বাস টাইম কত? P3 বাস টাইম 2, এটা অলরেডি 3 যোগ হয়েছে, এবার এটা 2 যোগ হবে, তাহলে 6 হয়ে গেল। টোটাল ক্যালকুলেট করে কাজটা শেষ হয়ে গেল। এবার 3 নম্বরের সিচুয়েশনে আসছে। 3 নম্বর সিচুয়েশনে কি দেখতে পাচ্ছি? 3 নম্বরে দেখতে পাচ্ছি এখানে P3 কে ইরেস্ট হয়ে গেছে, মানে P3 ডিলিট হয়ে গেছে। P3 ডিলিট হয়ে যাবে কারণ P3 টার্মিনেট হয়ে যাবে। তাহলে নেক্সট টার্গেট হচ্ছে P2 অ্যান্ড P4 এর মধ্যে ফ্রন্ট এইটা এসে গেল, রিয়ার এইটা এসে গেল। এবার আমার নেওয়া হবে P2 কে। P2 তাহলে কতখানি কাজ করবে? P2 হচ্ছে বাস টাইম হচ্ছে 4, 4 এর মধ্যে P2টা শেষ হয়ে যাবে, 4 এর মধ্যে P2টা শেষ হয়ে যাবে, এটা 10 এ গিয়ে শেষ হয়ে গেল। এবার এখন অবধি 4 নম্বর দেখি কিউটাতে কি আছে। কিউটাতে অনলি এখন আছে একজন টার্মিনেটর রয়ে গেছে, 2 জন 3 জন, একজনই পড়ে আছে P4, যেখানে গিয়ে ফ্রন্ট এরিয়া অ্যাভেলেবেল আছে। তো এবার আমি দেখতে পাচ্ছি একজনই আছে, P4 বাস টাইম কত আছে? 4 আছে। তাহলে এটা 14 এ গিয়ে P4টা শেষ হয়ে গেল। তোমরা খেয়াল করবে যে এখানে যে অ্যান্সারটা লাস্ট যে টাইমিংটা বেরোচ্ছে, সেই টাইমিংটা ডেফিনেটলি যেন আমার বাস টাইম টোটাল যোগ করলে 3 + 4 + 2 + 4 মিলে যায়। যদি না মেলে তাহলে জানবি এই যোগফলে কোথাও একটা ভুল হয়ে গেছে। তাহলে 3 + 4 7, 7 + 2 9, 3 + 4 7, 7 + 2 9, 9 +
4:13, কিন্তু আমার এখানে 14 এসছে, তাহলে ডেফিনেটলি কোথাও একটা ভুল হয়েছে, সেটা ভাবলে হবে না আবার। তাহলে আমার এখানে ভাবলে হবে যে 0 আছে। হ্যাঁ, তাহলে তোমাদের মনে হতে পারে 3+4, 4+2, 3+4 7, 7+2 9, 9+4 13, তাহলে মনে হচ্ছে তোমার এখানে ভুল হয়েছে। না, কেন ভুল হয়নি? অ্যারাইভেল টাইম কিন্তু 1 থেকে স্টার্ট হয়েছে, তাহলে এখানে অ্যারাইভেল টাইমটা যেহেতু 1 থেকে স্টার্ট হচ্ছে, তা একটা কম হবে, 14 - 1 13ই আসছে আলটিমেটলি। তো এটা ঠিক আছে। এবার যেটা করবো আমি, তাহলে আমার এটা কিউটা খালি হয়ে গেছে, এখন কিউটা 5 নম্বর ফিগারে আমার এখন রেডি কিউতে আর কাজ করা কেউ রইল না, সবাই খালি হয়ে গেছে, সবাই, কারণ সবাইকার কাজ কমপ্লিটেড হয়ে গেছে। এইবার তোমাদের আসবে পুরো টেবিলের ক্যালকুলেশনে, এখানে আমরা টার্ন অন টাইম, ওয়েটিং টাইম, রেসপন্স টাইম এগুলো ক্যালকুলেট করবো। তাহলে আমার ন্যাট চার্টটা কি বললো? ন্যাট চার্টটা বললো যে আগে এসছে সেই কাজ করবে, তারপরে কাজ হয়ে যাওয়ার পর পরের জন করবে, তারপরের জন করবে, এইভাবে পুরো কাজটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি টেবিলটাতে আসছি। টেবিলটা যখন ক্যালকুলেট করবে, দেখো টেবিলটা কিভাবে কাজ করছে। তো প্রসেস যেটা দেওয়া ছিল, সেই প্রসেস P1, P2, P3, P4, অ্যারাইভেল টাইম এগুলো সব ন্যানো সেকেন্ড ইউনিটে, তো সেই ন্যানো সেকেন্ড 1, 2, 1, 4। বাস টাইম এগেন সব ন্যানো সেকেন্ড, যদি কিছু মেনশন না করা থাকে ন্যানো সেকেন্ড ধরে নেবে, যদি মেনশন করা থাকে মিলি সেকেন্ড দেওয়া থাকে মিলি সেকেন্ড নিয়ে নেবে। আমি টেবিলটা প্লট করছি, কিভাবে প্রত্যেকটা ভ্যালুসকে প্লট করবো, যে আমরা এখান থেকে কি পাচ্ছি। তাহলে এই টেবিলটা আমি এখানে কপি করে নিয়েছি, আর এটা দরকার নেই, তো এই ন্যাট চার্টটা থাকলো, আর টেবিলটা আমি বসাবো। সবার আগে যেটা করতে হবে, কমপ্লিশন টাইমটা বার করতে হবে। কমপ্লিশন টাইম মানে কখন কাজ ছেড়ে বেরোচ্ছে, সেই টাইমটা কমপ্লিশন টাইম। কি করে বুঝবে? যেমন P1 এর কমপ্লিশন টাইম এখানে 4 আছে, P2 কমপ্লিশন টাইম কত 10 আছে, P3 কমপ্লিশন টাইম 6 আছে, P4 এ কমপ্লিশন টাইম 14 আছে। কমপ্লিশন টাইম মানে লাস্ট টাইম যেখানে এক্সিকিউট করে বেরিয়ে যাচ্ছে, সেই টাইমটা কমপ্লিশন টাইম। যেমন এখানে P1 পরে বেরিয়ে যাচ্ছে, তারপরে P1 আর কোথাও আসেনি, P2 এখানে 10-এ, P3 6, আর এটা 14। এবার পাবো আমরা, তাহলে কমপ্লিশন টাইম বেরিয়ে গেল। এবার টার্ন অন টাইম, টার্ন অন টাইম আর কমপ্লিশন টাইম কি সেম? না, টার্ন অ্যারাউন্ড টাইম এটা হচ্ছে TAT, তো এখানে আমরা লিখছি TAT, টার্ন অ্যারাউন্ড টাইম। এবার আমাকে টার্ন অন টাইম করতে হবে। টার্ন অন টাইমটা কি? টার্ন অন টাইমটা হচ্ছে যে সময়ে আমরা সাবমিট হয়েছি আর যে সময় বেরোচ্ছি তার পুরো টোটাল টাইমটা টার্ন অন টাইম। টার্ন অন টাইমের মধ্যে ওয়েটিং টাইম, এক্সিকিউশন টাইম দুটোই থাকবে। তাহলে টার্ন অন টাইম হচ্ছে যে সময় সাবমিশন হচ্ছে আর যে সময় বেরোচ্ছে, তাহলে বেরোনো আর সাবমিশনের মধ্যে মাইনাস করে যেটা পাবো সেটা হচ্ছে টার্ন অন টাইম। টার্ন অ্যারাউন্ড কতক্ষণ টার্ন অন করেছে, তাহলে এটা কি করে পাবো? এটা ফর্মুলা আছে, টার্ন অন টাইম ইকুয়াল টু সিটি মাইনাস আমরা এটি। তাহলে সিটি মাইনাস এটি, সিটি 4 - 1 3, 10 - 2 8, 6 - 1 5, 14 - 4 10। তাহলে আমরা পেয়ে গেলাম টার্ন অন টাইম। টার্ন অন টাইমের পরের টাইমটা কি বার করবো? ডেফিনেটলি টার্ন অন টাইমের পর ওয়েটিং টাইমটা আমরা পেয়ে যাবো। ওয়েটিং টাইম কতক্ষণ অব্দি ওয়েট করতে হয়েছে সিস্টেমকে, প্রসেসকে। ওয়েটে যে টাইমটা সেটা হচ্ছে টার্ন অন টাইম যেটা পেলাম তার সাথে বিটিটা বিয়োগ করে দেবো। তাহলে আমরা এক্সিকিউশন টাইম তো ওয়েটিং টাইম নয়, কতক্ষণ ছিলাম তার কতক্ষণ কাজ করেছি, তাহলে বাকি অংশটা ওয়েট। কতক্ষণ ছিলাম, আমি কতক্ষণ কাজ করি, তাহলে বাকি অংশটা ওয়েট। তাহলে ওয়েটটা পেয়ে যাচ্ছি কি? টার্ন অন টাইম মাইনাস বিটি, মানে 3 - 3 0, 8 - 4 4, 5 - 2 3, 10 - 4 6। তাহলে আমরা ওয়েটিং টাইমও পেয়ে গেলাম। আর ফাইনালি রেসপন্স টাইম ক্যালকুলেট করবো। রেসপন্স টাইমটা কি করে পাবো? রেসপন্স টাইম হচ্ছে ফার্স্ট রেসপন্স মাইনাস অ্যারাইভেল টাইম। ফার্স্ট রেসপন্স, এবার বলছো ফার্স্ট রেসপন্স বলতে কি বলছি? যেমন ধরো P1 এখানে একবারই এসছে, পরে যদি P1 আরেকবার আসতো সেটা সেকেন্ড রেসপন্স হতো, থার্ড রেসপন্স পরে হতো। কিন্তু এখানে P1 একবারই আসবে, যেহেতু ফার্স্ট কাম ফার্স্ট, একবারই এসে কাজ করে বেরিয়ে যাবে, তাই ফার্স্ট রেসপন্স সেমই হবে। এখানে ফার্স্ট রেসপন্স হচ্ছে 1, আর কখন এসছে 1, তাহলে 0 হয়ে গেল। P2 ফার্স্ট রেসপন্স 6, 6 - 2 এটা 4 হয়ে গেল। P3 ফার্স্ট রেসপন্স 4, 4 - 1 = 3। P4 ফার্স্ট রেসপন্স 6, 6 - 4 10, ফার্স্ট রেসপন্স 10, 10 - 4 = 6। দেখো এই ওয়েটিং টাইম আর রেসপন্স টাইমটা সেম হয়ে যাচ্ছে, কারণ কি প্রত্যেকে একবারই এসছে, একবারই কাজ করেছে। এরপরে যেটা ক্যালকুলেট করতে হবে তোমাদেরকে সেটা হচ্ছে এভারেজ ওয়েটিং টাইম, এভারেজ টার্ন অন টাইম, এভারেজ রেসপন্স টাইম। এভারেজ ওয়েটিং টাইম মিন কি? এভারেজ ওয়েটিং টাইম যখন বার করবে, এভারেজ টার্ন অন টাইমটা আগে বার করছে। এভারেজ টার্ন অন টাইম হচ্ছে 3 + 8 + 5 + 10 ডিভাইড বাই 4। এই ক্যালকুলেশনটা তোমরা করে নিও। আর একটা এভারেজ ওয়েটিং টাইম ইকুয়াল টু 0 + 4 + 3 + 6 ডিভাইড বাই 4। তো এটাও ক্যালকুলেট করে নিও। তো এইভাবে আমরা একটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে ক্যালকুলেশন করলাম, যেটা ডেফিনেটলি টাইমটা, যে অ্যারাইভেল টাইমটা 0 থেকে স্টার্ট হয়নি। এবার আমি আরেকটা প্রবলেম দেবো, যেটাতে দেখতে পাবে তোমাদের অ্যারাইভেল টাইম 0 থেকে স্টার্ট হয়েছে। তো সেটা আর এটার মধ্যে ডিফারেন্স কি হবে? এখানে সিপিইউ আইডল থাকলো কিছুক্ষণ,
ওখানে আইডল থাকলো না, 0 থেকেই কাউন্টেড শুরু হলো এবং এক্সাক্ট সাম করলে যেরকম আমরা বাস টাইম সাম করলে এখানে 13 আসছিল, ওখানে 13ই পাবে। এখানে তো 1 আইডল ছিল বলে 14 এসে গেছে টোটাল টাইমটা। তো এইভাবে আমরা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। এবার আমি একটা এক্সাম্পল নিলাম, যে এক্সাম্পলে তোমরা দেখতে পাচ্ছ অ্যারাইভেল টাইম 0 থেকে স্টার্ট হয়েছে। তাহলে কি হবে, অ্যারাইভেল টাইম 0 থেকে স্টার্ট হলে সিস্টেম যখনই স্টার্ট হয়েছে তখনই প্রসেস এসে গেছে, সেই মোমেন্টে কাজ শুরু হয়ে গেছে। তাহলে আমরা ফার্স্ট অফ অল রেডি কিউটা বানাবো। এটা সলিউশন স্টার্ট করে নিয়েছি আমি। তো রেডি কিউটা বানানো, রেডি কিউটা কি করবে, রেডি কিউটা যদি যে অর্ডার এসছে সেই অর্ডারই হবে। সবার আগে কি এসছে দেখো, অ্যারাইভেল টাইমগুলো এখানে গোছানো আছে, ছোট থেকে বড় হিসেবে জানি। এমন হতে পারে কোয়েশ্চেন এগুলো এখানে 0, ওখানে 2, ওখানে 3, ওখানে 7 থাকলো, তাহলে আমাকে দেখে নেবো কার কখন এসছে, সেই অনুযায়ী কিউটা বসাবো। তো এখানে আমাদের দেখতে পাচ্ছি এ সবার আগে এসছে, তারপরে বি এসছে, তারপর সি এসছে, তারপর ডি এসছে, ই এসছে, কারণ এখানে পরপর সাজানো আছে 0, 1, 2, 3, 7। এটা ফ্রন্ট, এটা রিয়ার। তো রেডি কিউটা প্রথমে আমি বসিয়ে নিলাম। এরপর আমি গ্যান্ট চার্টটা বানাবো। এটা কিভাবে বানাবে, সো যে অর্ডারে কিউ থেকে এসছে সেই অর্ডার থেকে নিয়ে নেবে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। এই আগে এসছে, তাহলে এইটার কাজটা আমি করে নিলাম। তাহলে এইটার কাজটা কতক্ষণ লাগলো, বাস টাইম 6, তাহলে 6 এর মধ্যে কাজ। দেখো এখানে 0 থেকে স্টার্ট হয়েছে, 0 থেকে এখানে সিস্টেম 0 তে স্টার্ট হয়েছে, অ্যারাইভেল টাইম 0তেই এসে গেছে। তো 0 to 6 হয়ে গেল, তাহলে এই এখান থেকে টার্মিনেট হয়ে গেল। তাহলে এইটা এখন এখান থেকে বেরিয়ে গেল, তাহলে এইটা এখান থেকে টার্মিনেট হয়ে যায়। তাহলে পড়ে থাকে বিটা ফ্রন্ট, সি, ডি অ্যান্ড ই পড়ে থাকে এখন ফ্রন্ট এইটা, রিয়ার এইটা। এটা 1 নম্বর ফিগার, এটা 2 নম্বর ফিগার চলে আসলো। এবার বি ঢুকে বললো বি কত বাস টাইম আছে, 2 আছে, তাহলে 2 যোগ হয়ে গেল, 6 আর 2 হচ্ছে 8। তোমরা এই ছবিটা করার সময় বিটা যেহেতু 6 অনেকটা সময় নিচ্ছে, তাহলে একটু ভালো করে ছবিটা এঁকো, একটু বেশি সময়, বিটা কম, 2 মানে কম। তাহলে এইভাবে তোমরা ছবিটা যখন ড্র করবে তখন বেশি সময় যেহেতু নিচ্ছে, অনেকটা এগিয়ে দেবে ডায়াগ্রামটাতে, বি কম নিচ্ছে, সেটা তোমরা নিজের চয়েস করে করতে পারবে। এক্স্যাক্টলি মানে মাপ করে করার দরকার নেই, নিজের মতো করে করবে। 3 নম্বর হচ্ছে এবার বি চলে আসছে। এবার তাহলে এখানে পড়ে থাকলো সি, দুটো খালি হয়ে গেছে অলরেডি, সি, ডি, ই। তাহলে এখানে ফ্রন্ট আর এটা হচ্ছে রিয়ার, ফ্রন্ট আর রিয়ার। এবার তাহলে সি ঢুকে পড়লো কাছে, সি কত 5 এখানে লাগলো, মানে হচ্ছে সি এখানে 13, সি কমপ্লিট হয়ে গেল। তাহলে এবার পড়ে থাকলো ডি, একটা দুটো তিনটে প্রসেস টার্মিনেট হয়ে গেছে, ডি অ্যান্ড ই পড়ে আছে, ডি অ্যান্ড ই ফ্রন্ট অ্যান্ড রিয়ার। তো ডিটা যখন ঢুকে বললো, ডিটা হচ্ছে 7, 20, ডিটা যখন বেরিয়ে গেল তখন তা পড়ে থাকলো ই। অলরেডি 4টে প্রসেস টার্মিনেট হয়ে গেছে, ই পড়ে আছে, ইটা হচ্ছে ফ্রন্ট আছে, ইটাই রিয়ার আছে, ইটা যখন কাজ করবে ইটা 1 21 কাজটা শেষ হয়ে গেল, মানে কিউটা খালি হলো। তোমরা কিউটা কিন্তু প্রত্যেকবারই স্টেপ বাই স্টেপ দেখিয়ে যাবে একে একে, তারপর ন্যাটচারটা এদিকে আঁকবে। তো এখানে আমরা এঁকে ফেলেছি, টোটাল টাইম দেখতে পাচ্ছ 21 আছে, ইটা বসিয়ে দিচ্ছি এখানে। সাম করে দেখো 8 + 5 13, 13 আর 7 20 আর 21 21। যেহেতু সিস্টেম 0তে স্টার্ট হচ্ছে, অ্যারাইভেল টাইম 0তেই এসে গেছে কেউ। এবার আমরা ক্যালকুলেশন পর্যায়ে যাবো। ক্যালকুলেশন করার সময় টেবিলটা যেভাবে করি, প্রসেস এ বি সি ডি ই যেরকম আমরা লিখি প্রসেস, অ্যারাইভেল টাইম দেওয়া আছে 0 1 2 3 7, বাস টাইম দেওয়া আছে 6 2 5 7 1। ইউনিটগুলো তোমরা মেনশন করে নেবে, যেরকম কোয়েশ্চেন ইউনিট দেওয়া থাকে, মিলি সেকেন্ড বা ন্যানো সেকেন্ড। এবার ফার্স্ট টাইম হচ্ছে কমপ্লিশন টাইম বানাবে, কমপ্লিশন টাইম মানে কখন কমপ্লিট করছে, এ কমপ্লিট করছে দেখো 6-এ কমপ্লিট করছে, বি কমপ্লিট করছে 8-এ, সি কমপ্লিট করছে 13-এ, কখন বেরোচ্ছে, ডি 20, ই হচ্ছে 21-এ। এবার টার্ন অন টাইম, টার্ন অন টাইমের ফর্মুলা একটু আগে বললাম, টার্ন অন টাইম মানে হচ্ছে তোমার কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভেল টাইম, 6 - 0 6, 8 - 7, 13 - 2 11, 20 - 3 17, 21 - 14। এবার হচ্ছে ওয়েডিং টাইম বানাবে। ওয়েডিং টাইম ক্যালকুলেট করার সময় ওয়েডিং টাইম মিন হচ্ছে টার্ন অন টাইম মাইনাস বাস টাইম, 6 - 6 0। দেখো ওয়েট করতেই হয়নি একে, বিকে 7 - 2 5, বিকে এখানে অ্যারাইভেল টাইম 7 আছে, টার্ন অন টাইম 7, টার্ন অন টাইম 7 7 - 2 5 5 পাচ্ছি, কেন কি 6-এ কাজ শুরু করেছে কিন্তু 1 মিলি সেকেন্ড পরে এসছে বলে ওর অ্যারাইভেল টাইম 1 কমে গেল। তার জন্য ওটা ওয়েট করতে, মানে একটা কম ওয়েট করতে হলো, যেহেতু একটু পরে এসছি তাহলে আমার কম ওয়েট করতে লাগলো। 11 - 5 = 6, 11 - 5 = 6, 17 - 7 10, 14 - 1 3। রেসপন্স টাইম তোমরা একই হবে, কারণ কি এখানে দেখতে পাবে একবার করে রেসপন্স করেছে। 0 - 0 ফার্স্ট রেসপন্স মানে অ্যারাইভেল টাইম 0 - 0 0, 6 - 1 = 5, 8 - 2 = 6, 13 - 3 = 10, 20 - 7 = 13। তো আমরা সেম রেসপন্স টাইম বা ওয়েডিং টাইম পাচ্ছি, যেহেতু ফার্স্ট টাইম একবারই রেসপন্স করেছে। আর আমরা এভারেজ ওয়েডিং টাইম বানাবো। এভারেজ মিন সবকটা সাম করে এখানে 5টা প্রসেস দেওয়া আছে, ডিভাইড বাই 5 করে নেবো।
অ্যান্ড অ্যাভারেজ টার্ন অন টাইম, অ্যাভারেজ ওয়েটিং টাইম আমরা ক্যালকুলেট করবো। টেবিল থেকে দেখতে পাচ্ছি টার্ন অন টাইম সব সাম করে ডিভাইড বাই 5, 5টা প্রসেস আছে। তো এইটা হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ শিডিউলিং অ্যালগরিদম। ডেফিনেটলি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ একটা সিম্পল শিডিউলিং অ্যালগরিদম, এটা ইজি ওয়েতে করা যায়। এটা মেনলি ব্যাচ প্রসেসিং এর জন্য ব্যবহার করা হয়, রিয়েল টাইম শেয়ারিং এর জন্য এটা ইউজ হয় না। এটা ডিসঅ্যাডভান্টেজ আছে, কেন একটা প্রসেস যদি লেন্দি প্রসেস ঢুকে পড়ে প্রথমেই, সে অনেকটা সময় ধরে কাজ করতে থাকে, তখন ছোট প্রসেসগুলো অনেকক্ষণ ওয়েট করে, যেটাকে আমরা কনভয় এফেক্ট বলি। কনভয় এফেক্ট যেন রাস্তা দিয়ে যখন একটা গাড়ি যায়, যদি অনেক কটা গাড়ি পরপর যায়, যাদের মন্ত্রী নেতাদের গাড়ি যাচ্ছে, তো সাধারণ মানুষরা অনেকক্ষণ ওয়েট করে যে হোল্ডে যায়, যে এমার্জেন্সিতেও হোল্ডে যেতে পারে, তো হোল্ডে থেকে যায়, তখন তাহলে ওই প্রসেসটা যতক্ষণ বেরোচ্ছে ওই বেরোতে পারছে না। দ্যাট ইজ নোন অ্যাজ কনভয় এফেক্ট। তো কনভয় মানে অনেক কটা গাড়ির জার্নি যখন হচ্ছে, সেটা কনভয় বলে আমরা। সো সেটা এখানে এফেক্টটা প্রবলেম হয়, সেই প্রবলেমটা লেন্দি প্রসেস কাজ করতে থাকে, ছোট প্রসেসগুলো লাস্টে থাকলে কাজ পায় না। তো এটা ডিসঅ্যাডভান্টেজ হিসেবে আমরা দেখতে পারি। তো দিস ইজ দ্য ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ শিডিউলিং অ্যালগরিদম। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবিং। থ্যাংক ইউ।